অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন বললেন উপদেষ্টা আসিফ। ৩ ঝুঁকি আর ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা বাণিজ্য, সিপিডির গবেষণা। দুর্নীতি ও মূল্যস্ফীতির লাগাম টানার তাগিদ। পাকিস্তান থেকে আসা পণ্যবাহী জাহাজ নিয়ে উদ্দেশ্যমূলক গুজব, ইমেজ সংকটের প্রশ্নই আসে না বলছে বন্দর কর্তৃপক্ষ। বিক্ষোভ সংঘর্ষে উত্তাল মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা, বিচার দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে তিনি ভাষণ রাখছেন। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ১০ নভেম্বর নতুন ৩ জন উপদেষ্টা শপথ নেয়ার পর এখন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৪ জন। সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পরই অংশীজনদের নিয়ে রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। এছাড়া ১০০ দিনে ৮৬,০০০-এর বেশি কর্মসংস্থান হয়েছে বলে জানানো হয় এই সংবাদ সম্মেলনে। হাসিব বিল্লার প্রতিবেদন। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় ২৫ লাখ, যাদের বেশিরভাগই চাকরির জন্য বছরের পর বছর চেষ্টা চালিয়ে থাকেন। দায়িত্ব নেয়ার পর বিগত ১০০ দিনে রাজস্ব ও প্রকল্প খাতে ৮৬,২৭৭ জনের নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ২ বছরে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য আরও ৫ লাখ। এরই অংশ হিসাবে ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছে ১৯,০০০ যুব, আর এখন প্রশিক্ষণ নিচ্ছেন ৫২,০০০। প্রশিক্ষণার্থীদের একাংশ নিয়োগ পেয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে। সরকারের দায়িত্ব নেয়ার ১০০ দিন পূর্তি উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তথ্য তুলে ধরা হয়। ক্রীড়াঙ্গনে সংস্কারের লক্ষ্যে উপজেলা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ক্রীড়া সংস্থার কমিটি বাতিলের পাশাপাশি ৪৫টি ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়। তবে খেলোয়াড়দের পারফরমেন্স বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে নতুন স্পোর্টস ইনস্টিটিউট প্রতিষ্ঠার। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ১৬ বছরে ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণ করা হয়েছে। এছাড়া সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের পর অংশীজনদের সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার করে নির্বাচন দেওয়া হবে বলে জানান উপদেষ্টা আসিফ। দেখুন, খুবই দুঃখজনক যে আমাদের স্পোর্টসকে যেভাবে পলিটিসাইজ করা হয়েছে। বিসিবিতে তো কোনো ধারাবাহিকতার ব্রিজ হওয়ার কথা ছিল না। যদি স্পোর্টসে পলিটিসাইজ না করা হতো, বিসিবিতে পলিটিক্যাল লোকজন না থাকতো, তাহলে দেশে একটা পরিবর্তন হলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো। কিন্তু আমি যখন দায়িত্ব নিলাম, এসে বিসিবির কোনো ডিরেক্টরকে পাওয়া যাচ্ছিল না। তখন কারোর সাথে যে পরামর্শ করবো এমন একটা লোক পর্যন্ত ছিল না। মূল্যায়নের বিষয়টা সবসময় জনগণের কাছে। আমাদের এই সরকারের একটা মূল ভিত্তি হচ্ছে গণ অভ্যুত্থান এবং জনসমর্থন, এবং সেজন্যই আমরা তো বলে থাকি যে ক্রীড়ার ক্ষেত্রে হোক কিংবা সরকারি বিভিন্ন জায়গায় জবাবদিহিতা আমরা নিশ্চিত করব, কিন্তু আমরা কার কাছে জবাবদিহি দিতে বাধ্য? আমরা জনগণের কাছে জবাবদিহি দিতে বাধ্য। এবং সেই জায়গা থেকে ১০০ দিনের কাজের রিপোর্টটা আমরা প্রকাশ করলাম। কতটুকু ভালো করতে পেরেছি, কতটুকু করতে পারিনি, সেটার মূল্যায়নটা জনগণের। শ্রম অসন্তোষ নিরসনে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরে শ্রম সচিব বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে তৃতীয় পক্ষ কাজ করছে। সবচেয়ে বড় আমাদের একটা মাইল ফলক, সেটি হলো আমাদের এখানে মালিক পক্ষ, বিশেষ করে আরএনজি সেক্টরের যে অস্থিরতা, এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে আপনার বিভিন্ন সেক্টরে যে তাদের যে দাবি দেওয়া, এবং সেখানে আরএনজি সেক্টর সহ আমাদের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল সেক্টর, আমাদের আদার সেক্টরগুলোতেও কিন্তু শ্রমিকদের যে অসন্তোষ, সেই জিনিসগুলো নিয়ে তারা আসলে তাদের দাবি দেওয়া নিয়ে তারা মাঠে নেমে আসছে, রাস্তা ব্লক করছে, এবং সেটা নিয়ে আমরা আসলে স্ট্রাগল করছিলাম।
সেখানে আমরা যেটা একটা বলবো যে একটা মাইলস্টোন, এবং আমার মনে হয় যে আপনারা যেহেতু কাভার করেন শ্রম মন্ত্রণালয়ের বিষয়গুলো, সেখানে আমরা একটি 18 দফা যেটি হলো 24শে সেপ্টেম্বর আমরা দুই পক্ষ, বিশেষ করে শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক পক্ষকে মিলে আমাদের উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আরো অনেকজন উপদেষ্টা সংশ্লিষ্টরা ছিলেন, আমরা এটি দুই পক্ষের একটি যৌথ ডিক্লারেশন তারা স্বাক্ষর করেছে এবং তারপরে কিন্তু শ্রম অসন্তোষটা অনেকটাই আমরা মিনিমাইজ করতে পেরেছি। দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে দাবি করেন যুব ক্রীড়া উপদেষ্টা। টাস্ক ফোর্স ছিল। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য 10 মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করেছে যুক্তরাজ্য। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে কথা জানান ব্রিটেনের আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট। ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক পুনরুদ্ধার ধারায় এবং স্থিতিশীলতা আনতে ডক্টর ইউনূস সরকার যে কর্মপরিকল্পনা নিতে আগাচ্ছে তাতে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন রয়েছে। তিনি বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দুই দেশের অর্থনীতি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্রিটেনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য আশা করে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে উত্তরণের পরবর্তী ধাপে পৌঁছাতে ডক্টর ইউনূস একটা কর্মপরিকল্পনা হাতে নেবেন। We expect Professor Yunus to lay out his vision for how all that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. আবর্জনার স্তূপ, তার ভেতরে ভবঘুরেদের বসবাস। হস্তান্তরের আগেই দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে ঢাকঢোল পেটানো জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত দেশের প্রথম বিআরটি প্রকল্প। 25টি স্টেশন সহ এ প্রকল্পের বিভিন্ন অবকাঠামো এমনভাবে জীর্ণ যে তাতে প্রশ্ন উঠেছে, আদৌ এখানে বিশেষায়িত বিআরটি সেবা চালু হবে কিনা। তবে বাস্তব পরিস্থিতি যাই হোক, এই ডিসেম্বরেই প্রকল্প হস্তান্তরের পরিকল্পনা নিচ্ছে কর্তৃপক্ষ। আজহার লিমনের প্রতিবেদন, ছবি তুলেছেন রেজাউল করিম। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের শেষ প্রান্ত গাজীপুরের জয়দেবপুর ইন্টারসেকশন। শ্রমিকদের এই ব্যস্ততাকে তুলনা করা যায় দ্রুতগামী, শব্দহীন, দূষণহীন এক যোগাযোগ অবকাঠামোর স্বপ্নকে জাগ্রত রাখার শেষ প্রচেষ্টা হিসাবে। লোক দেখানো প্রকল্প, দায়সারা নির্মাণ আর শত ভোগান্তির জঞ্জালে যে স্বপ্ন বাধা পড়ে আছে এক যুগেরও বেশি সময় ধরে। দেশের প্রথম বিআরটি প্রকল্প আদৌ আলোর মুখ দেখবে কিনা এই আলোচনা যখন চাওয়ার ভেতরে বাইরে, তখন এর সবশেষ পরিস্থিতি দেখতে 2 সপ্তাহ আগে আমরা জয়দেবপুর চৌরাস্তায়। শেষ স্প্যানের কাজ চললেও পরিস্থিতি যে কতটা নড়বড়ে তা শ্রমিকদের কথায় স্পষ্ট। শিটমেন একটা আইতে দেখা গেছে, মনে করেন যে 6 মাসের জায়গাতে 1 বছরও পার হয়ে গেছে। তাহলে এই 1 বছর আর কোনো কাজ নেই? না, 1 বছর কাজ নাই, চলছে, কিন্তু প্রকল্প অপাকে রাখে নাই, কিন্তু ধীর গতিতে চলছে। মূলত প্রশ্নবিদ্ধ প্রকল্পের একটি স্মারক হয়ে উঠেছে এই গাজীপুর থেকে বিমানবন্দর 20 কিলোমিটারের এই বিআরটি প্রকল্পটি। 2012 সাল থেকে 2016 সাল মেয়াদি এই প্রকল্পটি পৃথিবীতে সবচেয়ে দীর্ঘ বিআরটি প্রকল্প হিসেবেই রেকর্ড করেনি, এটি একই সঙ্গে রেকর্ড করেছে ব্যয়ের দিক থেকেও। এবং এই প্রকল্পটি শহরতলির মানুষের যে কতটা স্বপ্ন ভঙ্গ করেছে সেটি বোঝা যাবে এর বিবরণীর দিকে তাকালে, যেখানে বলা হয়েছে যে এই নগর যাতায়াতের একটা নতুন এবং একটি আধুনিক পরিবহন সংস্কৃতি গড়ে তোলার কথা। বলা হয়েছিল এভাবে বদলে যাবে শহরতলি, অভিজাত নগর পরিবহন সেবা দিতে থাকবে বিশেষায়িত এমন বাস সার্ভিস। গণমানুষের জন্য এই বাসগুলো শুধু আলাদা উৎসর্গিত লেন ধরে যাতায়াত করবে তা নয়, চওড়া হবে ভারী শিল্প এলাকা দিয়ে যাওয়া সাধারণ সড়কগুলো, উন্নত হবে ড্রেনেজ ব্যবস্থা, মেট্রো রেলের মতো উন্নত আর আধুনিক এমন স্টেশন দিয়ে রাজধানীতে যাতায়াত করবে উপশহরের মানুষেরা। কিন্তু বাস্তবায়ন সংস্থার পক্ষ থেকে যখন বলা হচ্ছে কাজ শেষ, বাকি আর মাত্র 3%, তখন আসলে এর বাস্তবতা কি? আমরা জয়দেবপুর ইন্টারসেকশন থেকে এই বিমানবন্দর যাওয়ার দিকের এই প্রথম এই বিআরটি স্টেশনে এসেছি। আমরা দেখছি যে এই নির্মাণ হওয়ার আগেই মূলত এই স্টেশনটি ভবঘুরেদের একটা আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে এবং প্রচণ্ড গন্ধ আছে এর চারপাশে। অবৈধ গাড়িগুলো তো পার্কিং করে রাখা হয়েছেই,
এছাড়া আমরা দেখছি যে এই পুরো এলাকাটি একটা ভাগাড়ে পরিণত হয়েছে। পলিথিন, প্লাস্টিক সহ এলাকার যত আবর্জনা রয়েছে সবগুলোই কিন্তু এখানে স্তূপ করে রাখা হচ্ছে। ঠিক আছে, না 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 না। এবং জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি 25টি স্টেশনের চিত্রই এমন পরিত্যক্ত। 5 আগস্টের গণঅভ্যুত্থানে কিছু স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ঠিক, কিন্তু সেটা বাদ দিলেও দেখা যায়নি এসব স্থাপনা রক্ষণাবেক্ষণে টেকসই কোনো উদ্যোগ। সব মিলিয়ে হতাশ এ পথে চলাচলকারী ও ভুক্তভোগী স্থানীয়রা। না চললে আমাদের জন্য সুবিধা, আর যদি চলে তাহলে পুরা গাজীপুর টঙ্গী থেকে যে রাস্তাটা আছে এটা পুরা রাস্তাটাই অনেকটা জ্যাম হবে, প্রচুর জ্যাম সৃষ্টি হয়। এটা জ্যামের জন্য তো লেনটা অবশ্যই ভেঙে দেওয়া উচিত। বাস্তবতা আর কাগজে অগ্রগতির এমন প্রেক্ষাপটে এই প্রকল্পের আসলে ভবিষ্যৎ কি? এই প্রকল্প জীর্ণ এমন পরিস্থিতিতেই হস্তান্তর হবে নাকি সম্পূর্ণ বাণিজ্যিক ব্যবহারের উপযোগী হলে এটি থেকে আদৌ বিআরটির বাস নামবে নাকি প্রচলিত যানবাহনই চলবে? কোম্পানির জেনারেল ম্যানেজার আমাদের জানান তারা এপ্রিল নাগাদ বিআরটির এই নতুন রুটে বাণিজ্যিক চলাচল শুরু করতে চান, কিন্তু যখন বিভিন্ন পক্ষ থেকে এই প্রকল্প আর না আগানোর পরামর্শ আসছে তখন কি হবে? কর্তৃপক্ষ যদি বাদ দিতে চায়, কর্তৃপক্ষ যে কোনো সময় বাদ দিতে পারে, বাট একটা প্রকল্প যেটা 97% শেষ হয়ে গেছে, কিন্তু 97% বাস্তবে নেই। বাস্তবে তো খুব খারাপ পরিস্থিতি। 97% হলো একটা কাগজে আমরা স্ট্যাটাসে দেখছি। ওটা আসলে এই বিষয়টা মানে ডিপেন্ড, কিংবা এই বিষয়ে মানে কথা সঠিক উত্তরটা দিতে পারে প্রকল্প অফিস থেকে। প্রকল্পটার তো অপারেশনের দায়িত্ব আপনাদের, রাইট? রাইট। সেটা কবে হবে বলে আসলে? এটা আমরা এক্সপেক্ট করছি এপ্রিলের মধ্যে করতে পারবো আর কি, আগামী এপ্রিলের মধ্যে। সো এপ্রিলের মধ্যে কি বাসগুলো আসবে? এটা আসলে এটা ডেট স্পেসিফাই করা যাবে চুক্তি সম্পাদনের পরে। এটা ঠিক 2 দফা সংশোধনের পর এ প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে 2000 থেকে 4000 কোটি টাকায়, যার সিংহভাগ অর্থেরও ছাড়ও হয়েছে এরই মধ্যে। এমন অবস্থায় পরিবহন বিশেষজ্ঞদের মত শেষমেশ বিআরটি চালু করার পক্ষেই, যদিও সরকারিভাবে বাস ক্রয়ের বিপক্ষে তারা। ফিজিক্যাল ওয়ার্ক যেটা আছে সেটা দ্রুত শেষ করতে হবে, এবং যদি আমরা অপারেটর নিয়ে আসতে পারি তাহলে এই যে আমাদের টেন্ডারে যাওয়া, বাস প্রকিউর করা, এই ঝামেলায় পড়তে হবে না। আমরা ইন্টারন্যাশনাল অপারেটর, এবং আমি যেটা বলছিলাম গ্রস কস্ট কন্ট্রাক্টে আমরা চলে যাব। সেই জায়গায় আমার স্টাফ লাগবে না যারা অপারেশনের দায়িত্বে থাকবে, বাসও আমার কিনতে হবে না। যারা ডিবিআরটি আছে তারা শুধু মনিটরিং করবে যে অপারেটর যারা আছে তাদের যে সেবা দেওয়ার কথা সেটা সঠিকভাবে দিতে পারছে কিনা। পোশাক শিল্পের পণ্য ও কাঁচামাল পরিবহনের রুট এবং ঢাকা ময়মনসিংহ সড়ক এই একই বিআরটি রুটে পড়ায় যখন কোনোভাবে বিআরটি চালু হলে এই সড়কে দুর্ঘটনা ও যানজট তীব্র হওয়ার শঙ্কা করছে বিভিন্ন পক্ষ, তখন আবার পুরো প্রকল্পের বিভিন্ন দিকে এক ধরনের জোড়াতালি অবস্থা। এমন অবস্থায় এই প্রকল্পে প্রস্তাবিত বিআরটির বিশেষায়িত বাস চলবে কিনা, নাকি সাধারণ বাস চলবে, নাকি আগের মতোই প্রচলিত সড়ক হিসেবে ছেড়ে দেওয়া হবে, সেটি হলে কোটি কোটি টাকা খরচ করে এমন স্থাপনার ভবিষ্যৎ কী হবে? এসব দুরবস্থার জন্য দায়ী না হলেও তা ঠিক করার দায়িত্ব পড়বে অন্তর্বর্তী সরকারের উপরই। আজহার লিমন, এখন, ঢাকা। বিগত সরকারের সময় গুম ও নির্যাতনের শিকার হয়ে পঙ্গুত্ব বরণসহ বিভিন্ন নির্যাতনের শিকার ছাত্র শিবির কর্মীরা আরও 7টি অভিযোগ করলেন বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাকর্মীরা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের দাবিতে পৃথক 7টি অভিযোগ দাখিল করেছেন তারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। 2013 সাল থেকে এ পর্যন্ত হুইল চেয়ারে আমি ভুলে গেছি কিভাবে মানে একটা মানুষ চলাফেরা করে, মানে ধাপ দেয়, হাঁটা চলাচলা করে। আমাদের উপর গুলি করে আমরা 4 জন আহত ছিলাম। ওইখানে আজও 3 জন আলহামদুলিল্লাহ ভালো আছে। সবচেয়ে আমি আহত বেশি হয়েছিলাম। তখন আজকে এ পর্যন্ত আমি কষ্টগুলো ভোগ করতেছি, সেটা আমার কাউকে বুঝাইতে পারবো না। দীর্ঘ 11 বছর ধরে এমন কষ্ট বয়ে নিয়ে বেড়াচ্ছেন গুমের শিকার এই ভুক্তভোগী। দিন কাটছে হাসপাতালের বারান্দায় বা হুইল চেয়ারে। 2013 সালে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তাকে, তারপর গুলি করে ব্রিজ থেকে ফেলে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়। কারো ইচ্ছে ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার, বা কারো ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাঠ চুকিয়ে সরকারি চাকরির। কিন্তু ভাগ্যের নির্মম বাস্তবতায় আজ তাদের দিন কাটে হুইল চেয়ারে, হাসপাতালের বিছানায়। গুম ও নির্যাতনের শিকার এমন 7 জন, যারা সবাই ইসলামিক ছাত্র শিবিরের কর্মী, অভিযোগ দায়ের করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম।
আমাকে এই 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। যখন বেনজির ছিল, রেপ প্রদান ছিল, তখন থেকে এগুলো শুরু হয়েছিল। আমি চাই তখন যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের প্রত্যেকের বিষয়টা সামনে আসুক এবং তাদের ব্যাপারে অভিযোগ দায়ের করা হোক। রবিবার সকালে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার পর ভুক্তভোগীদের আইনজীবী জানান 53 জন র্যাব ও সাদা পোশাকের পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সামষ্টিকভাবে 7টি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিম পক্ষ থেকে দায়ের করেছি, ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি। তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায় এবং যারা মিসিং আছে, এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন। আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে। এখন পর্যন্ত 3 দফায় 17টি অভিযোগ দায়ের করেছে ইসলামিক ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এদিকে জুলাই গণহত্যার অভিযোগে গ্রেফতার গত সরকারের 14 নেতাকে সোমবার হাজির করা হবে ট্রাইব্যুনালে। চিফ প্রসিকিউটর জানান, নিয়মিত হাজিরা দিতেই ট্রাইব্যুনালে আনা হবে তাদের, তবে তদন্ত কাজ শেষ করতে সময় লাগবে আরও। অভিযোগ তো আছেই, খুবই অকাট্য দলিল প্রমাণাদিও আছে, সেগুলো কম্পাইল করা, সেগুলোকে সংগ্রহ করে বিচার উপযোগী করার যে প্রক্রিয়াটা সেটা চলছে। সেই অনুযায়ী আইনের নির্ধারিত গতি অনুযায়ী চলবে। একটা জিনিস আমরা যেটা বলে দিচ্ছি যে অতীতে এই ট্রাইব্যুনাল যেভাবে টেইন্টেড হয়েছিল অবিচারের জন্য, সেই ধরনের কোনো অবিচারের ইতিহাস এখানে নতুন করে আর রচিত হবে না। এটা আমাদের দিক থেকে খুব স্পষ্ট মেসেজ যে আমরা বিচার করব, কিন্তু সেটা ন্যায় বিচারের জন্য। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনে বিচার করার ব্যাপারে আশাবাদী অন্তর্বর্তী সরকার। মশিউর অনিক, এখন, ঢাকা। হত্যাচেষ্টা মামলায় দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে আরিফ হাসানকে আদালতে তুলে অধিকতর তদন্তের জন্য 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে না পাঠিয়ে 2 দিনের রিমান্ডে পাঠানো হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, বিমানবন্দর থানার সজীব হত্যাচেষ্টা মামলার নির্দেশদাতা আরিফ হাসান, একই সাথে তিনি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা বলেও মন্তব্য করেন আইনজীবী। এর আগে শনিবার রাতে দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে আরিফ হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। বছরের সজীব নামে ভিকটিম আহত হয়, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়, আধুনিক হাসপাতালে, উত্তর আধুনিক হাসপাতালে ভর্তি হয়। আবার আরও বেশি অবস্থার অবনতি হইলে তারা উত্তরা লুবানা হাসপাতালে নিয়ে যায়। এই মামলায় আসামি মোহাম্মদ আরিফ হাসান, ব্যবস্থাপনা পরিচালক দেশ টিভি, ওনাকে আজকে অ্যারেস্ট করা হয়। উনি হলেন আওয়ামী লীগের অর্থ যোগানদাতা। বৈষম্য ছাত্র আন্দোলন থামানোর জন্য উনি যত প্রকার অর্থের ব্যবস্থা উনি করেন। আর পুলিশ তদন্তকারী কর্মকর্তা ওনার 3 দিনের রিমান্ড চায়। বিজ্ঞ আদালত আসামি পক্ষের শুনানি শুনেন এবং সরকারি পক্ষের শুনানি শুনেন, জামিন নামঞ্জুর করেন, 3 দিনের রিমান্ড চান। 2 দিনের বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 2 দিনের রিমান্ড দেন। চুনাপাথর, খনিজ পদার্থ, পেঁয়াজ, আলুর কন্টেইনার নিয়ে আসা পাকিস্তানি জাহাজে অস্ত্র এসেছে এমন গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই গুজব ছড়ানো হচ্ছে। এই ঘটনার বন্দরের ইমেজ সংকটে পড়ার প্রশ্নই আসে না। কাস্টমস বলছে, পাকিস্তান থেকে বাংলাদেশে আগে পণ্য আসত বিভিন্ন দেশ ঘুরে, এখন সরাসরি আসায় খরচ কমছে। বিস্তারিত জানাচ্ছেন হোসাইন জিয়াদ। পাকিস্তানের করাচি থেকে 36টি চালানে 297 একক কন্টেইনার নিয়ে গত সোমবার চট্টগ্রাম বন্দরে ভেড়ে ইউয়ান জিয়াং ফা জান নামে একটি জাহাজ। স্বাধীনতা যুদ্ধের পর এই প্রথম কোনো জাহাজ সরাসরি করাচি থেকে বাংলাদেশে আসে। সঙ্গত কারণেই পরিবর্তিত পরিস্থিতিতে এটি নিয়ে অনলাইন ও আন্তর্জাতিক মিডিয়ায় নানা ধরনের আলোচনা চলছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অস্ত্র আসার গুজবও। ডিফেন্স সাইট নামে ফেসবুক পেজে দেখা যায় অস্ত্র ট্যাঙ্ক আসার ছবি।
ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলায় প্রচারিত এক কন্টেইনার অস্ত্র এসেছে এমন সংবাদের ছবিও ছড়ানো হয়েছে। এছাড়া কূটনৈতিক মহল ও আন্তর্জাতিক গণমাধ্যমেও পাকিস্তান থেকে সরাসরি জাহাজ চালুর সংবাদ ফলাও করে প্রচার হয়। এমনকি কন্টেইনার খালাসের সময় পরীক্ষা করতে চাওয়ায় 2 কাস্টমস কর্মকর্তার বদলির গুজবও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এমন গুজবে ইমেজ সংকটে পড়তে পারে চট্টগ্রাম বন্দর। অনেকের প্রশ্ন, পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসার মধ্য দিয়েই কি দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যের শুরু? উত্তর হচ্ছে না, কারণ তথ্য বলছে আগে থেকেই বছরে বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য হয় 500 থেকে 800 মিলিয়ন মার্কিন ডলারের। 2021-22 অর্থ বছরে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রপ্তানি 100 মিলিয়ন ডলার অতিক্রম করে। এরপর 2022-23 অর্থ বছরে 84 মিলিয়ন ডলার এবং 23-24 অর্থ বছরে 54 মিলিয়ন ডলার রপ্তানি হয়। তাহলে কি ছিল জাহাজটিতে? কাস্টমসের নথি পর্যালোচনায় দেখা যায় জাহাজটিতে আসা পণ্যের 115 কন্টেইনার সোডিয়াম কার্বনেট, 46 কন্টেইনার খনিজ পদার্থ, 36 কন্টেইনার চুনা পাথর সহ আলু ও পেঁয়াজ এসেছে। ম্যাক্সিমাম আইটেমই হচ্ছে কি আপনার এখানে পেঁয়াজ আছে, আলু আছে, ফেব্রিক্স আছে বেশ পরিমাণ, কিছু টেক্সটাইল কেমিক্যাল আছে এবং হচ্ছে কি আপনার যেটা অ্যানিমেল ফিড লাইমস্টোন। কাস্টমস কর্তৃপক্ষ জানায় আগে পাকিস্তান থেকে দুবাই শ্রীলঙ্কার বন্দর হয়ে পণ্য আনা নেওয়া হতো বাংলাদেশে। এছাড়া নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় কন্টেইনারে আসা সব পণ্যই খুলে পরীক্ষা করা হতো। সে ঝামেলায় আমদানি রপ্তানির গতি মন্থর হয়। তবে গত 29 সেপ্টেম্বর পাকিস্তান থেকে আসা পণ্য শতভাগ পরীক্ষা ছাড়াই ছাড়ের অনুমোদন দেয় এনবিআর। আর এ ঘটনায় 2 কাস্টমস কর্মকর্তার শাস্তিমূলক বদলির বিষয়টি সত্য নয়। সিলেক্টিভ ক্রাইটেরিয়া আছে, কোনগুলি আমাদের রেড হবে, কোনটা আমরা এক্সামিন করবে। এর বাইরেও যদি স্পেসিফিক কোনো ইনফরমেশন থাকে তখন আমাদের গোয়েন্দা শাখা থেকে কমিশনের অনুমতি নিয়ে এগুলো এক্সামিন করা হয়। ব্যবসায়ীরা বলছেন আগে পৃথিবীর অন্যান্য দেশের বন্দর ঘুরে পাকিস্তানের পণ্য ও কাঁচামাল দেশে আসতো, এখন সরাসরি করাচি থেকে আসায় খরচ কমবে। এই যে সরাসরি জাহাজ চলে আসছে, আমাদের ব্যবসায়ীরা তাদের কস্টিং কমায় নিয়ে আসতে পারবে। আমাদের দেশের যারা ভোক্তা উদ্যোক্তা তারাও কিন্তু কম দামে সেই পণ্যগুলো পাবে বলে আমি মনে করি। পাকিস্তান থেকে হয়তো আমরা কিছু ইয়ার্ন আনতে পারি, পাকিস্তান থেকে কিছু ফ্যাব্রিক আসতে পারি। যেহেতু আমরা আরএমজি বেসড একটা এক্সপোর্টিং কান্ট্রি বাংলাদেশ, যত বেশি র মেটেরিয়ালের সোর্স আমার বাড়বে তত বেশি তো আমার জন্য মঙ্গল। এরই মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে ইন্দোনেশিয়া ও দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। আগামী 2 বছরে দেশের অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে। ব্যবসায়িক পরিবেশ সংস্কার নিয়ে সিপিডির এক আলোচনায় উঠে এসেছে দুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চ কর হার সহ 17 বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা বাণিজ্য। এছাড়া অর্থনীতির তুলনায় ব্যবসায়িক প্রতিযোগিতায় অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিওল আহমেদের প্রতিবেদন। গত 16 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 11 লাখ কোটি টাকার বেশি। সুশাসনের অভাব, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে খেলাপি ঋণ জর্জরিত ব্যাংকিং খাত। খেলাপি ঋণ ছাড়িয়েছে 2,85,000 কোটি টাকা। এসব চিত্রই আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক কেলেঙ্কারি ও অনিয়মের চিত্র তুলে ধরেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই অর্থনৈতিক অবস্থা উন্নয়নের বিভিন্ন পথ খোঁজার চেষ্টা করতে থাকে ইউনূস সরকার। কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন বেসরকারি ব্যাংক, ব্যবসায়িক সংগঠন সহ সরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পরিবর্তন আনা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ কিভাবে সংস্কার করা যায় তা নিয়ে আলোচনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে আগামী 2 বছরে দেশের অর্থনীতিতে 3 ধরনের ঝুঁকি থাকবে। এগুলো হলো মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক মন্দা এবং দারিদ্র্য ও বৈষম্য। এছাড়া দুর্নীতি, মূল্যস্ফীতি, উচ্চকর হার সহ 17 ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা বাণিজ্য। এছাড়া আছে জ্বালানি ঘাটতি, বেকারত্ব, স্বাস্থ্য খাতের দুরবস্থা ও সামাজিক অবক্ষয়। ট্যাক্স কালেকশন প্রসেসিং irregular payments and that can be our recommendation is to enforce digital payment system, financial disclosure of the person involved in tax collection process, strengthen the financial reporting of the corporate bodies. That is also important because financial reporting is weak in our country. Then it is instruments to identify tax avoidance and tax evasion. Then we may introduce Aadhaar card like in India to integrate all kinds of financial transactions happen within the country. অর্থ পাচারের জন্য কেন্দ্রীয় ব্যাংকে দায়ী করেন বক্তারা। উঠে আসে কেন্দ্রীয় ব্যাংকের সংস্কার প্রসঙ্গ। So the most dictatorial institution now in the country is our central bank.
And this central bank has destroyed all the commercial bank. We should restructure our central bank. Take this dictatorial system away. Make sure that people who are affected, they must be included in the making of that policy. ব্যবসায়িক প্রতিযোগিতার মানদণ্ডে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের চেয়ে পিছিয়ে বলে উঠে আসে আলোচনায়। বলা হয় অর্থনীতির তুলনায় ব্যবসায়িক প্রতিযোগিতায় বাংলাদেশ অনেক পিছিয়ে। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী বলেন, ব্যবসায়ীদের প্রয়োজনে আলাদা রেগুলেটরি কমিশন তৈরি করা যেতে পারে। Those commissions are there for a reason, because things are bloody broken right now. Why would you set those up if things are hunky-dory to start with? The question is who's engaging with them. I am, because there are some things that I cannot do unless there are design level changes. But there are some other things that I can do. But the open question, I think a good question to ask, is do we need another commission just for businesses? And I'd be happy to hear that recommendation. If there's a case to be made, please get in touch with me and I will make that case to the Advisory Council. ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায় অংশগ্রহণ বাড়াতে ব্যাংক ঋণ আরো সহজ করার তাগিদ দেওয়া হয় আলোচনায়। সিউল আহমেদ, এখন, ঢাকা। স্বর্ণের চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার, সেজন্য নতুন ব্যাগেজ রুলসেও আসছে পরিবর্তন। আর যে এয়ারলাইন্স উড়োজাহাজে অবৈধ স্বর্ণ মিলবে, জবাবদিহিতার আওতায় আসবে সেই বিমান সংস্থাও। রবিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হেল্প ডেস্ক উদ্বোধন করে এসব কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। নাইম আবিরের প্রতিবেদন। রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মানও পাল্টেছে। আগের চেয়ে কম সময়ে মিলছে লাগেজ, কমেছে ভোগান্তিও। সেই ধারাবাহিকতায় এবার বিমানবন্দরের কাস্টমসে বসলো নতুন হেল্প ডেস্ক, যেখানে পণ্য আনা নেওয়ার সব তথ্য মিলবে। রোববার সকালে হেল্প ডেস্ক উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণের চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার। ব্যাগেজ রুলসেও আসবে সংযোজন বিয়োজন। যে এয়ারলাইন্সের উড়োজাহাজে অবৈধ স্বর্ণ মিলবে, জবাবদিহিতার আওতায় আসবে সেই বিমান সংস্থাও। এয়ারক্রাফটের ভিতরে এই আলাদা করে কথিত করে এটা স্বর্ণ ওখানে ঢুকলো এবং কিভাবে এটা আসলো, এর দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। সেক্ষেত্রে আমরা যদি সম্ভব হয়, আমি জানি না আমাদের এক্সিস্টিং আইন কি বলে, যে যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করবো, যে তারা আমাদের এখানে রুট পারমিট পাবে না। সোজা কথা হলো যে প্রত্যেকটা জায়গায় আমরা ডিসিপ্লিন আনতে হবে। এ সময় উঠে আসে ই রিটার্ন প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ই রিটার্ন সহজ করতে আগামী বছরই চালু হবে মোবাইল অ্যাপ। সকল কর্পোরেট ট্যাক্সও আসবে অনলাইনের আওতায়। আমরা আগামী বছর থেকে অ্যাপ চালু করব, মোবাইল অ্যাপ, ই রিটার্ন দেওয়ার জন্য। কর্পোরেট ট্যাক্স রিটার্ন এখনো করতে পারিনি, আমরা কাজ শুরু করে দিয়েছি, কিছুদিন সময় লাগবে। যদি আমরা এই বছর ধরতে নাও পারি, 100% শিওর যে আমরা নেক্সট ইয়ারে সকল কর্পোরেট ট্যাক্স রিটার্নগুলোকে আমরা অনলাইন করব। রমজান নিয়েও সুখবর দেন আব্দুর রহমান খান। বলেন, সামনের রমজানে খেজুর সহ নিত্যপণ্যের উপর শুল্ক কমাচ্ছে সরকার। তাতে রাজস্ব কমলেও মানুষের সুবিধার চিন্তা এনবিআর এর। যে সবার আগে দেশের জনগণ, দেশের জনগণ বাঁচলে আমাদের এনবিআর বাঁচবে এবং আমরা রেভিনিউ আর্ন করতে পারব। নাইম আবির, এখন, ঢাকা। আত্মগোপনে থাকা সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পাসপোর্টের আবেদন বাতিল করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। হত্যা মামলার আসামি হয়েও পাসপোর্ট পেতে ভিআইপি সেবা পাওয়া নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর এমন সিদ্ধান্ত আসলো। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাজপথে ছাত্র জনতার প্রায় 1.5 মাসের অকুতোভয় সংগ্রাম। গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট স্বৈরাচারের তকমা নিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। পরদিনই বিলুপ্ত করা হয় আওয়ামী সরকার আমলের দ্বাদশ জাতীয় সংসদ। গত 2রা সেপ্টেম্বর স্পিকারের পদ থেকেও পদত্যাগ করেন শিরিন শারমিন চৌধুরী। তার বিরুদ্ধে দায়ের হয় হত্যা মামলা। পুলিশ যখন তাকে খুঁজে পাচ্ছিল না, তখন হঠাৎ অজ্ঞাত স্থান থেকে তার পাসপোর্টের আবেদন নিয়ে দেশ জুড়ে হইচই পড়ে যায়। এমনকি ভিআইপি প্রোটোকলে তাকে পাসপোর্ট সেবা দেওয়া হলো কিভাবে, সেটা নিয়েও প্রশ্ন ওঠে। অফিসিয়ালি কি মোবাইল টিম অথরিটি তাদের বায়োমেট্রিক্স নেওয়ার পর ফর্মগুলো আমাদের অফিসে দেয়, তখন আমাদের অফিস কর্তৃক এটা কি হয়, এটাকে স্ক্যান করা হয়। গত 8 অক্টোবর বাসায় কিংবা অজ্ঞাত কোনো স্থানে গিয়ে শিরিন শারমিন চৌধুরী এবং তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের পাসপোর্টের আবেদন গ্রহণ করে আগারগাঁও পাসপোর্ট অফিস। তোলা হয় ছবি, নেওয়া হয় চোখের আইরিশ ও
10 আঙ্গুলের ছাপ। আবেদনের 2 দিন পরেই 10 অক্টোবর পাসপোর্ট দুটি জরুরিভাবে ইস্যু করার কথা ছিল। যেহেতু লাল পাসপোর্ট বাতিল করে সাধারণ পাসপোর্ট চেয়েছেন তিনি, তাই অপেক্ষা ছিল দুটি সংস্থার রিপোর্টের জন্য। সব কথা আচ্ছা, আপনারা কি মানে এই যে এখন আপনারা বিষয়টা হলো সব কিছু আমার থেকে মানে মনে করেন যে আমি অল ইন অল, আসলে আমরা সবাই অল ইন অল না। একজন হত্যা মামলার আসামি কিভাবে এত ভিআইপি পাসপোর্ট সেবা পেল তা নিয়ে প্রশ্নের মুখে পড়ে আগারগাঁও পাসপোর্ট অফিস। কেন তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হলো তার কোনো সুরাহা না হলেও নানা প্রশ্নের মুখে অবশেষে বাতিল করা হয়েছে শিরিন শারমিন চৌধুরী এবং তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনের পাসপোর্টের আবেদন। মানে সাধারণ বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। দেশব্যাপী স্টেডিয়াম করার চেয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা আগে দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না জানিয়ে বলেন, জনগণই সিদ্ধান্ত নেবে দলটি ক্ষমতায় যাবে কিনা। দেশের স্বার্থেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। এছাড়া চাল ডাল সহ নিত্যপণ্যের দাম কমাতে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান আব্দুস সালাম। ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা। অসংখ্য নেতা কর্মী আমাদের শহীদ হয়েছে, আমরা কিন্তু সেই কথা বলছি না। আজকে রাজপথে যে সমস্ত আজকে 5ই আগস্টকে কেন্দ্র করে যারা আহত হয়েছে তার মধ্যে অনেকের বিএনপি আছে, কিন্তু 15-17 বছর ধরে যাদের আমাদের আহত হয়েছে, আমাদের পা চলে গেছে, হাত চলে গেছে, চোখ চলে গেছে, অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদেরকে তো এখন পর্যন্ত আমরা রাস্তায় নামাই নাই, কারণ আমরা এই সরকারকে বিব্রত করতে চাই না। আমরা চাই এই সরকার ভালোভাবে একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্ত 7 কলেজ বাতিলের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সাথে 2024-25 শিক্ষাবর্ষে 7 কলেজ অন্তর্ভুক্ত করলে কঠিন আন্দোলনের হুঁশিয়ারি জানান তারা। বিকেলে মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, এমনিতেই বিশ্ববিদ্যালয়ের আবাসন খাতে নানা সমস্যা রয়েছে, এর মধ্যে 7 কলেজের নতুন ভবন নির্মাণ হলে এই সংকট আরও বাড়বে। পাশাপাশি 7 কলেজের কারণে ঢাবির শিক্ষার মান কমছে বলে দাবি করেন তারা। শুধু তাই না, ঢাবির অধীনে 7 কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালনার ফলে সাধারণ শিক্ষার্থীদের ফলাফলেও বিলম্ব হচ্ছে বলে মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে 2019 সালেও 7 কলেজের অধিভুক্ত বাতিলের দাবিতে আন্দোলন করা হয়। কলেজের অধিভুক্ত বাতিল বিষয়টা আজকের নয়, আমরা 2000 জাতীয় বিশ্ববিদ্যালয় বকেয়া বেতনের দাবিতে গাজীপুর চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। রোববার সকাল 9টা থেকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় সড়ক অবরোধ করে থাকেন আন্দোলনকারীরা। অবরোধের কারণে বন্ধ রয়েছে যান চলাচল, সড়কের দুপাশে সৃষ্টি হয় যানজটেতে দুর্ভোগ বেড়েছে এই সড়কে চলাচলকারীদের। আন্দোলনকারীরা জানান, কারখানায় শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা সহ প্রায় 40,000 লোক কাজ করেন। সালমান এফ রহমানের গ্রেপ্তারের পর থেকে প্রতিষ্ঠানটির শ্রমিকদের বেতন বন্ধ হয়ে যায়। পরে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে শিল্প পুলিশ ও থানা পুলিশ। এবারে দেশের বাইরের খবর। বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর। মুখোমুখি সংখ্যাগরিষ্ঠ মেইতেই এবং সংখ্যালঘু কুকিরা। রাজ্যের সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত জনতা। আরও জানাবেন নুজহাত কামাল। হামলা বিক্ষোভে অগ্নিগর্ভ ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। জিব্রাম জেলায় কুকি বিদ্রোহীদের 11 নভেম্বরের হামলা এবং নারী শিশুদের অপহরণের ঘটনায় শুরু হওয়া অস্থিরতা ক্ষোভের আগুনে রূপ নেয় অপহৃতদের মরদেহ উদ্ধারের পর। We feel very depressed and it is the most heartbreaking news that to hear the news of the women and child killings, and it is a terrorist act, it is a criminal act, and it is against the humanity, and it is against of all the religion. The Prime Minister Mr. Modi broke his silence. 3 बच्चे और 3 औरतें, 6 नार्को टेररिस्ट
कुकी नाको टेररिस्ट ने पकड़ कर ले गया घर से और मार दिया गया है, इसलिए हम बहुत दुख है। नाको टेररिस्ट मनुष्य है या जानवर हमें समझ में नहीं आ रहे हैं। এক বছরের বেশি সময় ধরে অস্থির ৩২ লাখ বাসিন্দার মণিপুর। ২০২৩ সালের মে মাস থেকে সংঘাতে রাজ্যটিতে প্রাণ গেছে কমপক্ষে ২৫০ মানুষের, বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৬০,০০০ মানুষ। এরই ধারাবাহিকতায় জিব্রামে হামলার পর নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে ১০ কুকি বিদ্রোহী নিহত হয় গেল সপ্তাহে। প্রতিবেশী আসাম রাজ্য থেকে মণিপুরে গিয়ে তারা হামলা চালিয়েছিল বলে জানায় প্রশাসন। ফলে উত্তাপ ছড়িয়েছে আসামেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে আছে আসামের নিরাপত্তা বাহিনী। पूरे लोगों को, सब लोगों को हमने बताया कि जो भी है द इशू इज ऑफ द नेबरिंग स्टेट, तो हम नेबरिंग स्टेट के कोई भी इशू लेके हम यहाँ पे लॉ एंड ऑर्डर हमारा होने नहीं देंगे। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মণিপুর মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলার চেষ্টা এবং রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর বাসভবন অবরোধ করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। রাজ্যের ৫ জেলার ৬টি থানায় বিশেষ ক্ষমতা বলে সেনাবাহিনী মোতায়েন করা হলে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার এবং থানা থেকে সেনা প্রত্যাহারের দাবি বিক্ষুব্ধদের। সহিংসতা ঠেকাতে প্রাদেশিক রাজধানী ইম্ফলের পূর্ব ও পশ্চিমাঞ্চল, বিষ্ণুপুর, থুবাল আর কাকচিংয়ে অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে প্রশাসন। মোট ৭ জেলায় বিচ্ছিন্ন আছে ইন্টারনেট সংযোগ। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করব এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরো একবার। অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তিতে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ। রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন বললেন উপদেষ্টা আসিফ। ৩ ঝুঁকি আর ১৭ ধরনের বাধায় বিপর্যস্ত দেশের ব্যবসা বাণিজ্য, সিপিডির গবেষণা। দুর্নীতি ও মূল্যস্ফীতির লাগাম টানার তাগিদ। পাকিস্তান থেকে আসা পণ্যবাহী জাহাজ নিয়ে উদ্দেশ্যমূলক গুজব, ইমেজ সংকটের প্রশ্নই আসে না বলছে বন্দর কর্তৃপক্ষ। বিক্ষোভ সংঘর্ষে উত্তাল মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা, বিচার দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.